ইংরেজিতে ফিউচার নিয়ে কথা বলতে গেলে কিন্তু আমরা প্রায় একটা গোলক ধাঁধায় পড়ে যাই, তাই না? মানে ভবিষ্যতের কথা বলার জন্য একাধিক উপায় আছে, আর সেগুলো দেখতেও প্রায় একই রকম। কিন্তু আসল কথা হলো, পরিস্থিতি অনুযায়ী প্রতিটির অর্থ কিন্তু একদম আলাদা। চলুন এই সোর্স ম্যাটেরিয়ালটি বিশ্লেষণ করে এই জটটা একটু খোলার চেষ্টা করা যাক। আচ্ছা, সমস্যাটা ঠিক কোথায় সেটা বোঝার জন্য চলুন শুরুতেই একটা প্রশ্ন দেখি। এই প্রশ্নটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে আমরা আসলে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো কোনটা ঠিক? অবাক হবেন শুনলে যে এই 4টা বাক্যই কিন্তু ঠিক হতে পারে। এটাই তো আসল ধাঁধা, তাই না? মানে কখন কোনটা ব্যবহার করতে হবে সেটাই বুঝতে হবে। চলুন এক এক করে দেখি প্রত্যেকটা বাক্যের পেছনের আসল কারণটা কি। তো চলুন একদম প্রথমটা দিয়েই শুরু করি, শ্যাল বা উইলের ব্যবহার। এটা মূলত তখনই কাজে লাগে যখন আমরা হুট করে কোনো সিদ্ধান্ত নিই অথবা নিজের কোনো বিশ্বাসের কথা বলি, মানে যেখানে আগে থেকে কোনো প্ল্যানিং নেই। তার মানে উইল বা শ্যালের মূল ব্যাপারটা কিন্তু বেশ সোজা। যখন কোনো সিদ্ধান্ত একদম সেই মুহূর্তে নেওয়া হয়, কোনো কিছু দেখে বা শুনে, অথবা যখন কেউ নিজের একটা মতামত বা ধারণা প্রকাশ করে, তখনই আমরা এটা ব্যবহার করি। এর সাথে আগে থেকে করা কোনো প্ল্যানের কিন্তু কোনো সম্পর্ক নেই। এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ভাবুন, হঠাৎ করে ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল, তখন কি করা হবে? ঠিক সেই মুহূর্তে বাসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এটা কিন্তু আগে থেকে ঠিক করা ছিল না, তাই না? এটা হলো একটা স্পন্টেনিয়াস ডিসিশন। আর এইটা হলো আরেকটা ব্যবহার। এখানে দেখুন, কোনো শক্ত প্রমাণ কিন্তু নেই। বক্তা শুধু নিজের একটা ধারণা বা বিশ্বাস থেকে বলছেন যে তার মনে হচ্ছে যুদ্ধটা আরও 1 মাস চলবে। এটা পুরোপুরি একটা ব্যক্তিগত মতামত। ওকে, উইল আর শ্যালের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু আসল মজাটা হলো জানেন, আমরা কিন্তু প্রেজেন্ট টেন্স ব্যবহার করেও ফিউচারের কথা বলতে পারি। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এরও দুটো আলাদা নিয়ম আছে। একটা হলো পার্সোনাল প্ল্যানের জন্য, আর অন্যটা অফিসিয়াল শিডিউলের জন্য। এই নিয়মটা কিন্তু খুবই সহজ। ধরুন কোনো একটা প্ল্যান একদম পাকা, মানে ডায়েরিতে বা ক্যালেন্ডারে লেখা হয়ে গেছে, কে কে থাকবে, কখন হবে, সব ফাইনাল। এরকম ফিক্সড পার্সোনাল অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। যেমন এই বাক্যটাতে দেখুন, কালকে সন্ধে 7টায় দেখা হচ্ছে, এটা কিন্তু আগের মিটিংয়েই ঠিক করা হয়ে গেছে। মানে সবকিছু ফাইনাল। এটা একটা একেবারে ফিক্সড পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট। এখন এই স্লাইডে আমরা দুটো প্রেজেন্ট টেন্সকে পাশাপাশি রেখে দেখি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দেখুন, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো আমাদের ব্যক্তিগত অ্যারেঞ্জমেন্ট, যা আমরা নিজেরা ঠিক করি, আমাদের কন্ট্রোলে থাকে। আর প্রেজেন্ট ইনডেফিনাইট হলো অফিসিয়াল টাইম টেবল, যেমন ধরুন ট্রেনের সময় বা অফিসের সময়। এগুলো তো আর আমাদের হাতে থাকে না, তাই না? এটাই মূল পার্থক্য। এই দেখুন একটা পারফেক্ট উদাহরণ। দ্য ব্রাঞ্চ ওপেন্স অ্যাট 9 AM। ব্যাংকের শাখা 9টায় খোলে। এটা তো একটা অফিসিয়াল ফিক্সড শিডিউল। এটা কোনো ব্যক্তিগত প্ল্যান না, এটা একটা প্রতিষ্ঠিত নিয়ম। আচ্ছা, তাহলে আমরা হুট করে নেওয়া ডিসিশন দেখলাম, আবার আগে থেকে করা প্ল্যানও দেখলাম। এবার তালিকার শেষ আইটেমটা দেখা যাক, গোয়িং টু। এটা আমরা দুটো ক্ষেত্রে ব্যবহার করি। 1, যখন আমাদের কোনো উদ্দেশ্য বা ইন্টেনশন থাকে, আর 2, যখন কোনো কিছু দেখে আমরা ভবিষ্যৎ সম্পর্কে প্রেডিক্ট করি। তার মানে বি গোয়িং টু এর দুটো মূল কাজ। একটা হলো আগে থেকে ঠিক করে রাখা কোনো উদ্দেশ্য বা প্ল্যান বোঝাতে, আর দ্বিতীয়টা হলো চোখের সামনে কোনো প্রমাণ দেখে ভবিষ্যতের ব্যাপারে কিছু বলা। এটা তো একদম ক্লাসিক একটা উদাহরণ। ভাবুন, আকাশের দিকে তাকিয়ে দেখলেন ঘন কালো মেঘ করেছে। এটা একটা স্পষ্ট প্রমাণ, তাই না? এই মেঘ দেখেই তো আমরা বলি বৃষ্টি হতে চলেছে। এটাই হলো এভিডেন্স বেসড প্রেডিকশন। আর এই বাক্যটা দেখুন, এটা হলো একটা ইন্টেনশন বা উদ্দেশ্যের উদাহরণ। এখানে বক্তা আগে থেকেই মনস্থির করে ফেলেছেন যে এই বছর তিনি ক্যারাটে শিখবেন। এটা কিন্তু হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত না। তো এতক্ষণ তো আমরা 4টা আলাদা নিয়ম শিখলাম। এখন সময় এসেছে সেগুলোকে একটু কাজে লাগানোর। কি বলেন? চলুন দেখি এই নিয়মগুলো ব্যবহার করে আমরা এই ফিউচারের ধাঁধাটার সমাধান করতে পারি কি না। প্রথম প্রশ্নটা দেখি। ধরুন, দোকানে গিয়ে দেখা গেল বিশাল ডিসকাউন্ট চলছে। তখন আরও দুটো ট্রাউজার কেনার যে ইচ্ছেটা হলো, সেই সিদ্ধান্তের জন্য কোনটা ব্যবহার করা ঠিক হবে? একটু ভাবা যাক। একদম ঠিক। উত্তর হবে উইল বাই। কেন? কারণ এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে একদম সেই মুহূর্তে, ডিসকাউন্টটা দেখে। আগে থেকে তো ট্রাউজার কেনার কোনো প্ল্যান ছিল না, তাই না? এবার দ্বিতীয় প্রশ্ন। এখানে কারো মুখের ভাব দেখে একটা কিছু অনুমান করা হচ্ছে। তাহলে কোন নিয়মটা এখানে খাটবে বলে মনে হয়? ঠিক ধরেছেন, উত্তরটা হবে ইজ গোয়িং টু কমপ্লেন। কারণ এখানে একটা স্পষ্ট প্রমাণ বা এভিডেন্স আছে, আর সেটা হলো তার মুখের ভাব। ওই ভাব দেখেই বোঝা যাচ্ছে যে একটা অভিযোগ আসতে চলেছে। বেশ, এবার শেষ প্রশ্ন। বোর্ডের সব সদস্যরা কাল হেডকোয়ার্টারে দেখা করবেন।
এটা কি ধরনের প্ল্যান? একটা স্পন্টেনিয়াস ডিসিশন নাকি কোনো অ্যারেঞ্জমেন্ট? একদম সঠিক উত্তর আর মিটিং, কারণ এটা একটা ফিক্সড পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট। নির্দিষ্ট কিছু মানুষ একটা নির্দিষ্ট সময়ে দেখা করার জন্য রাজি হয়েছেন। এটা কিন্তু কোনো পাবলিক টাইম টেবিল না। আমাদের পুরো আলোচনাটা এই একটা স্লাইডে একেবারে গুছিয়ে দেওয়া আছে। এটাকে একটা চিটশিটও বলা যেতে পারে। ফিউচারের এই 4টা ফর্ম মনে রাখার জন্য এটা কিন্তু দারুণ কাজে দেবে। প্রত্যেকটার মূল কাজ আর একটা করে কিওয়ার্ড দেওয়া আছে, যাতে পার্থক্যগুলো চট করে মাথায় ঢুকে যায়। তাহলে ফিউচার বা ভবিষ্যৎকাল নিয়ে ধারণাটা আশা করি এখন আগের থেকে অনেক পরিষ্কার। দেখুন, কোনো ভাষার নিয়মগুলো যত ভালোভাবে বোঝা যায়, সেটা শেখার আগ্রহটাও কিন্তু ততটাই বেড়ে যায়। তো শেখার এই দারুণ জার্নিটা চলুক।